Sir, you were not audible, I guess. না, আমি একটু ব্রেক নিয়েছিলাম, Okay, okay. টয়লেটে গেছিলাম। এবার শুনতে পাচ্ছ আমার কথা? সকলে শুনতে হ্যাঁ, পাচ্ছ? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমরা আসি তাহলে তারপরের টপিকটা, যেটা আমি ডিসকাস করতে চাই সেটা হচ্ছে যে কি কি বইগুলো পড়তে হয়। তার আগে তোমাকে বলি যে বুঝতেই পারছো এত বড় একটা সিলেবাস, মানে ইংরেজির ওপর দক্ষতা বাড়াতে হবে, কেন এসে রাইটিং এর ওপর একটা পেপার থাকছে সেটা প্র্যাকটিস করতে হবে। অন্য তোমাকে বাংলার ওপরও যে পেপারগুলো থাকবে যেগুলো মানে শুধুই পাস করতে হবে, কিন্তু তাও মিনিমাম পাস তো করতে হবে। তাই ল্যাঙ্গুয়েজের পেপারগুলোতেও ভালো করে প্রিপেয়ার করতে হবে। প্লাস তোমাকে ম্যাথামেটিক্স এবং রিজনিং এর একটা পেপার থাকছে সেটাও তোমাকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। ডেইলি ম্যাথামেটিক্স রিজনিং প্র্যাকটিস না করলে পারবে না। আমরাও এখানে ক্লাস দেবো, ম্যাথামেটিক্স এন্ড রিজনিং এরও ক্লাস দেবো। প্রথমে আমি ভেবেছিলাম যে শুধুই জেনারেল স্টাডিজ এর ক্লাস হবে, কিন্তু না, পরে আমি দেখলাম যেহেতু এরা রাখছে আর কি, জেনারেল স্টাডিজ এর মধ্যেই ম্যাথামেটিক্স এন্ড রিজনিংটাকেও রাখছে, তাই আমরাও ম্যাথামেটিক্স এন্ড রিজনিং এরও ক্লাস দেবো। তবে সেটা খুব শর্ট হবে। ম্যাথামেটিক্স এর ক্লাসটা আমরা খুব বেশি আলাদা করে ম্যাথামেটিক্স যে যতটা প্র্যাকটিস করা দরকার তত ম্যাথামেটিক্স তো করানো সম্ভব নয়। আমরা এরকমই ক্লাস দেব যে তোমাদের সমস্ত ট্রিক্স গুলো, সমস্ত ফর্মুলাস গুলো, কি কিভাবে কোন কোন অঙ্ক, কোন কোন রিজনিং কি কিভাবে সলভ করতে হয়, তার টাইপস গুলো, সেইগুলো শিখিয়ে দেওয়া হবে। এবার তারপর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ডেইলি ম্যাথামেটিক্স এবং রিজনিং প্র্যাকটিস করতে হবে, এই সমস্ত কিছু। এবং তারপর অপশনাল, কেননা যারাই এই পরীক্ষাতে বসবে তারাই নিশ্চয়ই সকলেই উচ্চাশা নিয়েই বসবে, কেউ গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য শুধু টিক মার্ক করে না। ফলে সকলকেই অপশনালটারও প্রিপারেশনের জন্য 2-3 মাস সময়, 2-3 মাসে হয় না, 3 থেকে 4 মাস সময় রাখতে হবে। যেটাই তুমি অপশনাল সিলেক্ট করো না কেন, 3-4 মাস মিনিমাম লাগে অপশনালের প্রিপারেশনের জন্য। তাহলে এই গোটা জিনিসটার পর দেখবে যে জেনারেল স্টাডিজ যে সাবজেক্টটা, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, আর্ট অ্যান্ড কালচার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই টোটাল হচ্ছে জেনারেল স্টাডিজের সিলেবাস। এইটা শেষ করার জন্য তুমি ম্যাক্সিমাম 6 থেকে 8 মাস সময় পাবে। এর বেশি যদি তুমি সময় নাও তাহলে তোমার একবারে ডাব্লিউবিসিএস ক্লিয়ার হবে না। আর এর বেশি সময় যদি তুমি শুরুতেই নিজেকে দিয়ে দাও যে ঠিক আছে আমরা একবারে না হয় না হোক 2বারে 3বারে হবে, তাহলে ভেবে নাও যে কোনোবারই হবে না ডাব্লিউবিসিএস। তার কারণ হচ্ছে যে তুমি যদি প্রথম থেকেই যদি নিজেকে ঢিলে ছাড়তে শুরু করো তাহলে অটোমেটিক্যালি ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কম্পিটিটিভ মাইন্ডসেট হুইচ ইজ রিকোয়ার্ড টু ক্লিয়ার দিস এক্সাম। অন্য যারা এই সিলেকশনে পাচ্ছে দেখতেই বা, আমি ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছি এবার এরকম ছেলে যে রেলওয়ের গ্রুপ ডির চাকরি, কিন্তু সেই চাকরি ছেড়ে দিয়েছে সে, যাই হোক রেলের একটা গ্রুপ ডির চাকরি হোক, কিন্তু সেই চাকরি ছেড়ে দিয়েছে। তেমনি আবার আইবিতে চাকরি করে এরকম ছেলেও সে ডাব্লিউবিসিএস এর গ্রুপের ইন্টারভিউ দিতে চলেছে। এসএসসি সিজিএল চাকরি ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে প্রিপেয়ার করেছে, এবার সে ইন্টারভিউ পেয়েছে, এবার ইন্টারভিউতে যাবে। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। তারা অত্যন্ত সিরিয়াস ক্যান্ডিডেট, এসএসসি সিজিএল ক্লিয়ার করেছে, রেলওয়ে গ্রুপ ডি ক্লিয়ার করেছে, বা মনে করো অন্য যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলো ক্লিয়ার করেছে, মানে তারা অলরেডি এই সাবজেক্টগুলো তাদের কণ্ঠস্থ, মুখস্থ।
তাহলে উই আর স্টার্টিং ফ্রম ফার বিহাইন্ড দেম। এবং তারাও কিন্তু অত্যন্ত সিরিয়াস ক্যান্ডিডেট, তারা লেগে রয়েছে, বছরের পর বছর চেষ্টা করছে। তো তাদের তাদের বদলে তোমার নামটা যদি ওই লিস্টে, ফাইনাল লিস্টে আসতে হয়, তাহলে তোমাকে তাদের থেকেও অনেক অনেক গুণ বেশি পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব। তবে তুমি যদি শুরু থেকেই ভাবো যে আমি অতটা পারবো না, তাহলে আই উড সে যে ইউ শুড রিকনসিডার ইউর ডিসিশন টু জয়েন বিসিএস একাডেমি। বিকজ আমরা এখানে খুব সিরিয়াসলি, আমি চাই যে এখানে যারা যারাই থাকবে, আমি একজন হলেও আমি এই ক্লাসটাকে কন্টিনিউ করব ডিসাইড করেছি। 1 বছর পুরোপুরি কন্টিনিউ করব। আমার অন্য প্ল্যান আছে, 1 বছর বাদে আমি এটাকে ভিডিওস গুলোকে একটা কোর্স হিসেবে তৈরি করব, এরকম প্ল্যান আছে। তো ফলে আই উইল কন্টিনিউ ইভেন ইফ জাস্ট অনলি ওয়ান স্টুডেন্ট ইজ দেয়ার, দ্যাট ইজ নট দি ইস্যু। কিন্তু আই ওয়ান্ট দ্যাট সিঙ্গল স্টুডেন্ট টু ক্লিয়ার দিস এক্সাম ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট। এবং সেই রকম সিরিয়াস ক্যান্ডিডেট না হলে বেকার হয়ে যাবে, আমারও পরিশ্রম বৃথা যাবে, যেটা একদম ক্ষমার অযোগ্য অপরাধ হবে। তাহলে আমরা এবার দেখি যে আমাদেরকে যদি এই 6-8 মাসের মধ্যে এই সাবজেক্ট গুলোকে, জেনারেল স্টাডিজের সাবজেক্ট গুলোকে কভার করতে হয়, তাহলে আমাদের কি কি বই পড়তে হবে, কোন কোন বইগুলো পড়া হলে আমরা বলবো যে আমাদের জেনারেল স্টাডিজটা কমপ্লিট হয়েছে। এইটা একটু তোমরা দেখবে মার্টিন, ওইটা বোধহয় গ্রুপে পিন মেসেজের মধ্যেই রয়েছে, বা ওই মেসেজটাকে আরেকবার একটু জাস্ট গ্রুপে পোস্ট করে দাও যে হোয়াট আর দ্য মানে স্ট্যান্ডার্ড বুক লিস্ট। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট গ্রুপে আরেকবার দিয়ে দাও। বুক লিস্টটা সকলে দেখতে পাবে। প্রথমেই আসি, ইতিহাসের জন্য আমাদের কি কি পড়তে হবে। সব থেকে বেশি পড়তে হয় আমাদেরকে ইতিহাসটাই। এই যে বুক লিস্টটা শেয়ার করেছে, দেখো এইখানে আছে, দেখবে প্রথমেই আমাদেরকে স্বদেশ সভ্যতা ও বিশ্ব বইটা আমি বলেছি যে বইটা পড়া দরকার। এই বইটা জীবন মুখোপাধ্যায় স্যারের লেখা, যে জীবন মুখোপাধ্যায় স্যারের গতকাল জীবন অবসান হয়েছে। হি ইজ আ স্টলওয়ার্ড ইন ইন্ডিয়ান হিস্ট্রি। স্বদেশ সভ্যতা ও বিশ্ব, এই বইটা তো সকলেই বোধহয় পড়েছো, তাই তো? সৌরিন, সোনালী, কুমারজিৎ, সুচিতা, এই বইটা পড়েছো তো? স্বদেশ সভ্যতা ও বিশ্ব। হ্যাঁ স্যার। অ্যাটলিস্ট মানে বিসিএস এর জন্য না পড়ে থাকলেও স্কুলে তো নিশ্চয়ই পড়েছো। হ্যাঁ স্যার। এই বইটা পড়তে হবে, এটা ইজ আ মাস্ট রিড। সেকেন্ড যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে নিতিন সিংহানিয়ার জেনারেল স্টাডিজ একটা ম্যানুয়াল পাওয়া যায়, আমি দেখাচ্ছি বইটা। ম্যাগ্রো হিলস স্যার ওটা? হ্যাঁ, ম্যাগ্রো হিলস, ঠিক। আমি দেখাচ্ছি বইটা, এই যে এই বইটা দেখতে পাচ্ছ? কারণ এটার ওই ব্যাকগ্রাউন্ডটাকে ইয়ে করি। কি কে রিমুভ হয়ে গেল? যাই হোক, হচ্ছে না, আমি আই এম টেকনিক্যালি আ লিটল চ্যালেঞ্জড। এই বইটা দেখতে পাচ্ছ? যাই হোক, নিতিন সিংহানি দেখা যাচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ইয়ে করতে পারছি না। ও এই ভিজুয়াল এফেক্টস, প্লেন প্লেন করতে চাই। প্লেনটা কিভাবে করব মার্টিন? এইবার বোধহয় দেখা যাবে। এইবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দিস ইজ দ্য নিতিন সিংহানিয়া জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। এই বইটা পড়তে হবে। এই বইটা জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। এক সেকেন্ড, আরো কয়েকটা বই আছে, তোমাকে নিয়ে আসি।
এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েবল, এটা ওই বুক লিস্টে দেওয়া নেই। এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রির জন্য এই বইটা পড়তে পারো, পুনম দালাল দাহিয়া। পুনম দালাল দাহিয়া, দেখতে পাচ্ছ? আচ্ছা স্যার। হ্যাঁ, একটু ব্লার্ড ভিউ আছে, আপনি একটু কাছে ব্লার্ড ভিউ মানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার্ড হয়ে রয়েছে, বুঝলে? সেটাই প্রবলেম, আমি চেঞ্জ করতে পারছি না, ফিল্টার লেস করতে পারছি না। যাই হোক, লিখে নাও। ওকে, আমি এইগুলো নাহলে লিংক সেন্ড করে দেবো গ্রুপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বেস্ট হবে। পুনম দালাল দাহিয়ার এনশিয়েন্ট অ্যান্ড মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রি। থার্ড ইজ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। কোথা থেকে পড়বে? রাজীব আহিরের স্পেকট্রামের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। এছাড়াও ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স বলে বিপান চন্দ্রর একটা বই আছে, এক সেকেন্ড দেখাই ওই বই। এখনই আমার বুক শেলফ থেকে খুঁজে পেলাম না, তাই আমি এই বইটা নিয়ে এলাম। এইটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বই, যেটা তোমাদেরকে পড়তে হবে। রাজীব আহিরের মডার্ন ইন্ডিয়া, ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া বইটার নাম। এই বইটা পড়তে হবে। তাহলে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বললাম, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বললাম, আর আর্ট এন্ড কালচারের জন্য এই বইটা পড়তে হবে, নিতিন সিংহানিয়ার আর্ট এন্ড কালচার। এই বইটা পড়তে হবে। এছাড়া নিতিন সিংহানিয়া স্যার ইজ ডিএম অফ মালদা রাইট নাও। এই বইটা পড়তে হবে, জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, এটা রিসেন্ট ভলিউমটা পড়তে হবে। এছাড়াও হিস্ট্রিতে আরো বই পড়তে হবে, যেটা আমি বললাম যে বিপান চন্দ্রর ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্সটা পড়তে হবে। কেননা এবার থেকে হয়ে যাচ্ছে কি, এবার থেকে হয়ে যাচ্ছে ইয়ে বেসড, আনসার রাইটিং বেসড, ওপিনিয়ন বেসড, তাই তো? ফলে আমাদেরকে কিন্তু উত্তর লিখতে হবে। এই উত্তর তুমি লিখতে পারবে না যদি তুমি ওপিনিয়ন বেসড লেখা না পড়ো। এইরকম যেরকম লেখা তুমি ইয়েতে পাবে, বিপান চন্দ্রর বইয়ে পাবে। সেই জন্য বিপান চন্দ্রের বইটা অ্যাটলিস্ট রিডিং পড়ার মতো করে পড়লেও পড়তে হবে। তথ্য বেশি পাবে না, কিন্তু এটাতে ওপিনিয়ন বা ইয়েগুলো বেশি পাবে, যেগুলো তোমাকে বড় উত্তর লিখতে সাহায্য করবে। এই গেল। এছাড়া এনসিআরটির বইও পড়তে হবে, ক্লাস 6 থেকে ক্লাস 12 অব্দি যে ওল্ড এনসিআরটি গুলো আছে হিস্ট্রির, সেই ওল্ড এনসিআরটি গুলো পড়তে হবে। তাই ইতিহাসেই কত পড়তে হবে বুঝতে পারলে, 4-5টা বই তো ইতিহাসেরই হয়ে গেল। স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস, অফ কোর্স। স্যার ওপিনিয়ন বেসড কোশ্চেন বলতে কি টাইপের কোশ্চেন? ঠিক
মনে করো তোমাকে যেমনি ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন, তোমাকে যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ বা হোয়াট ওয়ার দ্য ফ্যাক্টরস দ্যাট লেড টু দ্য কনসলিডেশন অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমাকে তো কোনো এক কথায় উত্তর হবে না তো, তাই না? তোমাকে যদি এটাই যদি কনসিডার which among the following was the most important reason for the consolidation of British power in India বলে চারটে অপশন দেওয়া হতো, তুমি যে কোনো একটা টিক মার্ক করতে, সেটা যদি কারেক্ট হতো তুমি ফুল নম্বর পেয়ে যেতে, তাই তো? এবার কিন্তু তোমাকে আর ওইরকম জিজ্ঞাসা করা, চারটে অপশন দেওয়া হবে না, তোমাকে বলা হবে তুমি বলো কি কি অপশন, কি কি কারণ তুমি বলো। ফলে তুমি যদি এইরকম ব্রিটিশ পিরিয়ডের ওপর যদি লেখা না পড়ো বড় কোনো ঐতিহাসিকদের, তাহলে তুমি এরকম প্রশ্নের উত্তর করতে কষ্ট হবে বা পারবে না। এইটাকে আমি বলছি ওপিনিয়ন বেসড, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক। এবার আমরা আসি জিওগ্রাফিতে। জিওগ্রাফিতে কি কি পড়বে? জিওগ্রাফিতে আমি বলি এনসিইআরটি ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি পুরনো সিলেবাসের গোটা বইগুলোকে পড়তে হবে। এনসিইআরটি ক্লাস 6 থেকে ক্লাস 12, বোঝা গেল? এছাড়া সার্চ নোটস পড়তে হবে, মানে যে সার্চ নোটস তোমরা কিছু পেয়েছো গ্রুপে, সবাই দেখেছো সার্চ নোটস গুলো? গ্রুপে যে সার্চ নোটস গুলো দিয়েছি সেগুলো দেখেছো? কেউ দেখোনি? তাহলে কি করা হবে? আমি তো গ্রুপে তোমাদের জন্যই দিচ্ছি। ওই সার্চ নোটস এর মধ্যে তুমি জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল পাবে, সেটাকে আরো ওটাকে পরিমার্জিত পরিবর্ধিত করব, আরো বাড়াবো, বা যখন পড়াবো আরো অ্যাড করব। কিন্তু এইগুলো বেসিক মিনিমাম যেটা তোমাকে পড়তে হবে। জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলটা তুমি আমার ওইখান থেকেই পড়তে পারো, প্লাস ফিজিক্যাল জিওগ্রাফির নোটসও আমরা দেবো, হিউম্যান জিওগ্রাফির নোটসও দেবো। আমার দেওয়া নোটস গুলো পড়তে হবে এবং এই ক্লাস 6 থেকে ক্লাস 12 এর যে এনসিইআরটি সেইগুলো পড়তে হবে। জিওগ্রাফি হয়ে গেল। জিওগ্রাফিতে বেশি বই নেই। এছাড়া একটা অ্যাটলাস দেখতে হবে, অক্সফোর্ডের স্কুল অ্যাটলাস, স্টুডেন্টস অ্যাটলাস ফর জিওগ্রাফি। ম্যাপ পয়েন্টিং করে করে পড়তে হবে জিওগ্রাফি, তা নাহলে জিওগ্রাফিতে ভালো নম্বর ক্যারি করতে পারবে না। উত্তর লেখার ক্ষেত্রেও ম্যাপ আঁকা প্র্যাকটিস করতে হবে। ম্যাপ এঁকে এঁকে উত্তর লিখলে পরে জিওগ্রাফির নম্বর বেশি ক্যারি করবে, তা না হলে নম্বর ক্যারি করবে না। 3 নম্বর হচ্ছে পলিটি। পলিটি থেকে কোথা থেকে পড়বে? সকলেই জানো এটা। কোথা থেকে পড়বে পলিটি? লক্ষ্মীকান্ত স্যার। হ্যাঁ, এটা সকলেই জানে, আইকনিক বুক, তাই আর দেখাচ্ছিও না, সকলেই জানে। লক্ষ্মীকান্ত, ওই টাটা ম্যাকগ্রো হিলের পাবলিকেশন লক্ষ্মীকান্ত, পারহ্যাপস দ্য মোস্ট সোল্ড সিভিল সার্ভিসেস বুক, ওয়ান্ডারফুল বুক এবং কম্প্রিহেন্সিভ। ওই একটা বই পড়তে হবে, কিন্তু ওইটাকে এতবার পড়তে হবে কোনো ধারণা নেই। অন্তত 5-7 বার পড়তে হবে যদি তোমাকে গোটা জিনিসটা মনে রাখতে হয়, কেন ওখান থেকে প্রিলিমসেও কোয়েশ্চেন আসবে, ওখান থেকে আবার মেইনসেও কোয়েশ্চেন আসবে। আমাদের যে নোটস গুলো আমরা দেব পলিটির, সেইগুলো কিন্তু আমরা মেইনস প্যাটার্নে লিখে প্রশ্ন উত্তরের মাধ্যমে লিখে দেব। দেখবে যে পলিটির প্রথম চ্যাপ্টারের যে কোয়েশ্চেন আনসার্স গুলো দিয়েছি সেগুলো কোয়েশ্চেন আনসার ফর্মে নোট গুলো দেওয়া আছে। এরপর ইকোনমি। ইকোনমির জন্য কার বই পড়তে হবে? নিতিন সিংহানিয়া স্যারেরই ইকোনমির বই আছে, ইন্ডিয়ান ইকোনমি। ওই নিতিন সিংহানিয়ার ইন্ডিয়ান ইকোনমি পড়তে হবে। পাশাপাশি আমার নোটস গুলো পড়তে হবে ইকোনমি। আমার খুব কম্প্রিহেন্সিভ নোটস আছে, সেই নোটস গুলো পড়তে হবে ইকোনমি। তাহলে হিস্ট্রি হয়ে গেল, জিওগ্রাফি হয়ে গেল, পলিটি হয়ে গেল, ইকোনমি হয়ে গেল, আর্ট অ্যান্ড কালচার হয়ে গেল। নিতিন সিংহানিয়ার আর্ট অ্যান্ড কালচার পড়তে হবে। জেনারেল সায়েন্স অ্যান্ড জিকে কোথা থেকে পড়তে হবে? লুসেন্টের বই পাওয়া যায়, লুসেন্টের জেনারেল সায়েন্স থেকে পড়তে হবে। অনেকে সেই হিস্ট্রি জিওগ্রাফি মতো করেই আবার সায়েন্সটাও পড়ে, অত পড়তে পারবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর অত যদি তুমি পড়ো তারপরেও কিন্তু দের ইজ নো গ্যারেন্টি। এই সায়েন্স থেকে এমন এমন কোয়েশ্চেন করবে যে তুমি 25 নম্বরে 25 নম্বর উত্তর করে আসতে পারবে না, প্রিলিমসেও পারবে না। সায়েন্সের যে তোমাকে মেইনসেও কোয়েশ্চেন জিজ্ঞেস করবে তারও সবকটা উত্তর করতে পারবে না। সায়েন্স ইজ ডিফিকাল্ট।
কিন্তু এমন তোমাকে নলেজ রাখতে হবে যে বেসিক যেন কোনো কোয়েশ্চেন, বেসিক টু আ লিটল অ্যাডভান্সড যে কোনো কোয়েশ্চেন তুমি যেন আনসার করতে পারো। এর জন্য লুসেন্টের বইটা পড়লে পরে আই সাপোজ ইজ ইনাফ। কেন, আমাদের টাইম লিমিটেশন আছে, আমাদেরকে যেটা শেষ করা সম্ভব তার মধ্যেই আমাদেরকে নিজেদেরকে বেঁধে রাখতে হবে। তেমনি জিকেটাও আমাদেরকে লুসেন্ট থেকেই পড়তে হবে। ডাব্লিউবিসিএস এর জিকে পড়ার কিছু টেকনিক আছে, সেই টেকনিক গুলো আমি বলে দেবো, সেই টেকনিক ধরে ধরে পড়তে হবে। যেমনি একটা টেকনিক কি জানতে হয় যে কি ধরনের প্রশ্ন আসে জেনারেল নলেজের মধ্যে। জেনারেল নলেজে এরকম জিনিস আছে যে কোথায় কোথায় ন্যাশনাল পার্কস আছে, কোথায় কোথায় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, কোথায় কোথায় মেজর ড্যামস আছে, এরকম এগুলো লিস্ট করে 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 তোমাকে পড়তে হবে এবং সেই লিস্টগুলো তোমাকে একটা ডায়েরিতে লিখে রাখতে হবে, সেটা বারবার বারবার দেখতে হবে, তবেই মনে থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কি করতে হবে? কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমিও কিছু মেটেরিয়ালস পোস্ট করব এবং তাছাড়াও আমাদেরকে অনলাইন রিসোর্সেস থেকে আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। অনলাইন রিসোর্সেস এন্ড যে কোনো একটা খবরের কাগজ আমাদেরকে পড়তে হবে। আই উড রেকমেন্ড ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেস পড়তে হবে, ইন্ডিয়ান এক্সপ্রেস বা হিন্দু, এইটা পড়তে পারো যে কোনো একটা। এইগুলোই এখন আনবায়াস ঠিকঠাক পেপার, এইগুলো পড়তে পারো। সিভিল সার্ভিসেসের জন্য এই দুটো পেপারই বেস্ট। আর অনলাইন রিসোর্সেস তো আছে। তাহলে এই গেল তোমার হচ্ছে টোটাল ডাব্লিউবিসিএস এর জেনারেল স্টাডিজ এর সিলেবাস। আর ম্যাথস আর রিজনিং সেটা প্র্যাকটিস করতে হবে ডেলি, তার আমরা ক্লাসেসও দেব। এই টোটাল জিনিসটা তোমাকে 6 থেকে 8 মাসের মধ্যে কভার করতে হবে। যারা পারবে তারাই আমি বলবো শুধু এই ব্যাচটা জয়েন করো। যারা পারবে না, 6 থেকে 8 মাসের মধ্যে এটা পড়তে গেলে তোমাকে ডেলি 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে, তা না হলে এটাকে 6 থেকে 8 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে না। আমি এইটা বলছি না যে তোমাদের মধ্যে কেউ বেশি বুদ্ধি, কেউ কম বুদ্ধি, কেউ that will not be the deterrent. The deterrent will be how much you are willing to perspire. কতটা তুমি পরিশ্রম করতে রাজি। সকলে সমান পরিশ্রম করতেও রাজি নয়। পরিশ্রম করতে রাজি না হলে কিন্তু এটা সফল হওয়া মুশকিল। আর দ্বিতীয় কথা এরকমও হতে পারে যে কারোর অন্য কোনো কমিটমেন্ট আছে। যদি অন্য কোনো কমিটমেন্টের সাথে পাশাপাশি এটা করা, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল, ইট উইল নট বি সাকসেসফুল। তাদের আমি বলবো যে আমার এই জিনিস খোলাই থাকবে, তোমাদের যখন কমিটমেন্ট মিটে যাবে, যখন ফুললি কমিটেড হয়ে তোমরা জয়েন করো, সেটা আজ না হোক পরে জয়েন করো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. ঠিক। এবার আমরা আসি এর পরের ধাপটায়, যে কিভাবে একটা স্টাডি রুটিন আমরা তৈরি করব এই পরীক্ষাটা প্রথম চান্সে ক্লিয়ার করার জন্য। মার্টিন, নেক্সট স্লাইড। ইয়েস, হাউ টু প্রিপেয়ার ইউর রুটিন। এরপরে আর একটাই জিনিস আমরা ডিসকাস করব আজকে, সেটা হচ্ছে যে অপশনাল কিভাবে সিলেক্ট করবে। এই তিনটে মেন প্রশ্ন ছেলে মেয়েদের থাকে। টোটাল ডাব্লিউবিসিএসটা কি সেটা আমরা আলোচনা করলাম, তার প্যাটার্ন কি, তার কি কি চেঞ্জেস হতে চলেছে সেগুলো আলোচনা করলাম, কি কি বই পড়বো সেটা আলোচনা করলাম। এবার আমরা কিভাবে এই রুটিনটা বানালে, কিভাবে পড়লে পরে আমরা এই টোটাল এই হিউজ সিলেবাসটাকে আমরা প্রথমবারে ক্লিয়ার করতে পারি, এইভাবে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো। স্লাইডটা দেখো এক সেকেন্ড। Assess how much time you have every week for self study. মিনিমাম 7 থেকে 10 ঘন্টা। আমি 7 ঘন্টা দিয়েছি মিনিমাম, কেননা বুদ্ধির প্রত্যেকের তারতম্য থাকে, তারতম্য থাকে, কে কত তাড়াতাড়ি পিক আপ করতে পারছে। যে খুব তাড়াতাড়ি পিক আপ করতে পারলেও তোমাকে মিনিমাম 6-7 ঘন্টা পড়তেই হবে। আর যাদের একটু বেশি সময় লাগছে তাকে 10 ঘন্টা, দরকার হলে 11 ঘন্টা পড়তে হবে, দরকার হলে 12 ঘন্টা পড়তে হবে। কিন্তু দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। আমারই সাথে এরকম বন্ধু আমার সাথে ক্লিয়ার করেছে যে 12 ঘন্টা পড়ে ক্লিয়ার করেছে, সেও আজকে করছে। আমাকে হয়তো 12 ঘন্টা লাগেনি, অন্য কেউ হয়তো আমার থেকেও কম সময়। ইট উইল আলটিমেটলি মেক নো ডিফারেন্স। তোমাকে যতক্ষণ সময় লাগবে তোমাকে ততক্ষণ টাইম দিতে হবে।
এবার তোমাকে ধরে নিতে হবে যে তুমি এই টোটাল জিনিসটার জন্য 6 থেকে 8 মাস সময় পাবে, সেই মতো তোমাকে একটা 6 মাস থেকে 8 মাসের একটা রুটিন বানাতে হবে। এই মান্থলি রুটিনটাকে ব্রেক আপ করবে ইনটু উইকলি টাস্ক। মনে করো তুমি মান্থলি রুটিনে ডিসাইড করলে যে এই মাসে আমি 2টো সাবজেক্ট পড়বো। একটা সাবজেক্ট পড়তে একঘেয়েমি লাগবে, একটা সাবজেক্ট পড়লে পরে অন্যটা গুলো নেগলেক্টেড হয়ে যাবে, মনে থাকবে না, পড়ে আবার যখন কমপ্লিকেশনস। এই জন্য আমরা 2টো সাবজেক্ট ধরবো মাসে, প্রতি মাসে আমরা 2টো করে সাবজেক্টের একটা রুটিন বানাবে। 2টো জেনারেল স্টাডিজ সাবজেক্ট। টোটাল আমরা জেনারেল স্টাডিজে দেখেছি 5-6টা সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, আর্ট অ্যান্ড কালচার, আর জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর সায়েন্স। এই 3টে মিলিয়ে একটা বললাম। এইগুলো সিলেবাস গুলো ছোট ছোট বলে, তাহলে টোটাল 6টা বিষয় আমাদেরকে মাস্টার করতে হবে। আমরা 2টো করে ধরবো। আমি যদি এই মাসে 2টো ধরি, তাহলে আমি এবার ওটাকে মান্থলি টাস্কটাকে আমি উইকলি টাস্কে ব্রেকডাউন করব। তুমি হয়তো এই গোটাটাই তো আর গোটা ইতিহাসটা তো তুমি এই এই 1 মাসে পড়ে ফেলতে পারবে না। তুমি ইতিহাসে হয়তো ডিসাইড করলে যে আমি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিটা এই মাসে পড়বো, আর জিওগ্রাফি থেকে হয়তো ডিসাইড বা সেই ইকোনমি থেকে ডিসাইড করলে যে আমি প্রথম 5টা চ্যাপ্টার বা 4টে চ্যাপ্টার পড়বো, 4টে চ্যাপ্টার পড়বো ইকোনমি, আর এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিটা পড়বো এই মাসে। মান্থলি রুটিনে শুধু লেখা থাকবে তোমার এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি আর 4 চ্যাপ্টার্স অফ ইকোনমি। এবার নাও when you come to the weekly routine, you break that up। 4টে উইক মান্থে। প্রথম উইকে তুমি হয়তো বললে যে আমি এনশিয়েন্ট ইন্ডিয়াটাই পড়বো শুধু। তো ইউ ব্রেক ডাউন নাও ইনটু দ্য চ্যাপ্টার্স, যে উইকের 7 দিনে তুমি কোন কোন 7 দিনে কোন কোন চ্যাপ্টার্স গুলো পড়বে। নাও ইউ কাম টু দ্য ডেইলি রুটিন। ডেইলি রুটিনে এবার তুমি ওই টপিকস চ্যাপ্টার্স এর মধ্যে ঢুকে, আজকে হয়তো তোমার ধরা আছে যে এনশিয়েন্ট ইন্ডিয়ার আমি হারাপ্পান সিভিলাইজেশন থেকে শুরু করব, আমি হয়তো লেটার ভেদিক পিরিয়ড অব্দি পড়ব, দুটো চ্যাপ্টার। এবার ওই 2টো চ্যাপ্টারে তুমি টোটাল যে যে ইয়েগুলো আছে, টপিকস গুলো আছে, সেইগুলোকে লিখে 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 নিজের ডেইলি রুটিন বানাবে। বোঝা যাচ্ছে আমি কি বলছি? স্যার রিপিট করুন আরেকবার। বলছি তোমাকে টোটাল তুমি তোমার নিজের যে টোটাল সিলেবাসটা, এটা আমি বলেছি যে যদি তোমাকে পেতে হয় এই পরীক্ষাটা, তোমাকে 6 থেকে 8 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তুমি এইভাবে নিজের রুটিনটা প্রিপেয়ার করবে যে আমি 1 মাসে 2টো জেনারেল স্টাডিজের বেশি সাবজেক্ট পড়বো না, 2টোর বেশি সাবজেক্ট জেনারেল স্টাডিজের নেবো না 1 মাসে। ঠিক আছে? সে সাপোজ প্রথম মাসে তুমি ডিসাইড করলে আমি হিস্ট্রির, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি পড়বো, আর পলিটির আমি বা ইকোনমির আমি 4টে চ্যাপ্টার পড়বো। তাহলে তুমি মান্থলি টার্গেট যখন বানালে রুটিনটা, তুমি শুধু লিখলে যে ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি ওপরে, ফেব্রুয়ারি 2025, হিস্ট্রি, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কমপ্লিট, ইকোনমি ফার্স্ট 4 চ্যাপ্টার্সটার নাম লিখলে। ঠিক আছে? এবার তুমি কাম টু দ্য উইকলি রুটিন। 4টে উইক থাকে মাসে। প্রথম উইকে তুমি ডিসাইড করলে আমি শুধুই হিস্ট্রি পড়বো, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি হয়তো 20টা চ্যাপ্টার আছে, প্রথম উইকে আমি 10টা চ্যাপ্টার পড়বো। এবার তুমি যখন উইকলি থেকে ডেইলি রুটিন বানাবে, ওই 10টা চ্যাপ্টারের তুমি 7 দিনে হয়তো 10টা চ্যাপ্টার রেখেছো। ডে 1 তুমি যখন উইকলি রুটিন, ডে 1 কোন চ্যাপ্টারটা পড়বে, ডে 2 কোন চ্যাপ্টারটা পড়বে, ডে 3 এরকম করে তুমি বানালে 10টা চ্যাপ্টার 7 দিনে। এবার when you come to the daily routine, day 1 ওই চ্যাপ্টারটার ভেতরে যে যে টপিকস গুলো আছে বইটা খুলে দেখে সেই টপিকস গুলো দিয়ে রুটিনটা বানাবে। প্রত্যেকটা টপিক তাতে কভার হবে, তা নাহলে মিস করে যাবে। এবং তোমার এই ডেইলি রুটিনটাকে তোমাকে ফলো করতে হবে। এই ডেইলি রুটিনটাতে যদি ব্যাকলগ থাকে, তাহলে তোমার উইকলি রুটিনেও ব্যাকলগ থাকবে এবং আলটিমেটলি মান্থলি রুটিনেও ব্যাকলগ থাকবে, এবং তুমি টাইমলি শেষ করতে পারবে না আলটিমেটলি শেষমেশ দিয়ে। তাই তোমাকে মনিটরিংটা ডেইলি বেসিসে করতে হবে, যে আমি আজকে যে ডেইলি যে টাস্কটা নিয়েছিলাম
এইটা কিন্তু ডেলি রুটিনটা বানাবে না, রুটিনটা একদম শুরুতেই মানিয়ে নেবে। মাসের 30 দিনের ডেলি রুটিনটাই তোমার বানানো থাকবে একদম মাসের শুরুতেই, এবং তোমাকে ওইটাকেই ফলো করে যেতে হবে রিগারাসলি। বোঝাতে পারছি আমি? হ্যাঁ স্যার। ডেইলি রুটিনটাতে তুমি কি করবে, ডেইলি রুটিনটাতে তুমি টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউট করবে। মিউট গুলো শফিক একটু মিউট করে দাও, Yes. কারণ আওয়াজ আসবে না তো। এবং ডেইলি রুটিনটা যখন বানাবে, এই ডেইলি রুটিনে 1 ঘন্টা টাইম রাখবে নিউজ পেপার পড়ার জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। 1 থেকে 2 ঘন্টা টাইম রাখবে ম্যাথামেটিক্স এবং রিজনিং প্র্যাকটিস করার জন্য। যদি কারোর ইংরেজি দুর্বল হয় তাহলে ইংরেজি প্র্যাকটিস করার জন্য ওই 2 ঘন্টার মধ্যে থেকে আধ ঘন্টা ইংরেজি প্র্যাকটিস করবে। ইংরেজি, বাংলা, এই সব জিনিস আনুষাঙ্গিক জিনিস যেগুলোকে আমি বলছি, মেন কোর নয়। যেটা প্রিপারেশনের কোর হচ্ছে জেনারেল স্টাডিজ, তার বাইরেও আরো অনেক জিনিস থাকছে যেগুলো আমাদেরকে করতে হচ্ছে। ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ, বাংলা, এসে রাইটিং, আনসার রাইটিং প্র্যাকটিস, এইগুলোর জন্য তোমাকে দিনে 3 থেকে 4 ঘন্টা সময় রাখতে হবে। কখন রাখবে সেটা তোমার ব্যাপার। আমি রুটিনের ক্ষেত্রে এটাও বলছি না, রুটিন শুড বি ফ্লেক্সিবল। তোমার রাত্রিবেলা 2টোর থেকে পড়তে বসতে ইচ্ছা করছে, তুমি রাত 2টো থেকে পড়ো। তোমার ভোরবেলায় উঠে পড়তে ইচ্ছা করে, তুমি ভোরবেলায় পড়ো। যখন পড়ো তোমাকে আলটিমেটলি এই ডেইলি টাস্কটা কমপ্লিট করতে হবে। তাহলে 3 থেকে 4 ঘন্টা তোমাকে এইগুলোর জন্য রাখতে হবে। অঙ্ক, রিজনিং প্র্যাকটিস, ইংলিশ রাইটিং, আনসার রাইটিং, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভিং, পেপার পড়ার জন্য, টু কিপ ইউরসেলফ আপডেটেড অ্যাবাউট কারেন্ট অ্যাফেয়ার্স। আর বাকি যে 6 ঘন্টা তোমার থাকবে, সেই 6 ঘন্টায় তোমাকে জেনারেল স্টাডিজ পড়তে হবে। যে যে সাবজেক্টগুলো তুমি পড়বে ঠিক করেছো, ওই রুটিন ধরে ধরে পড়তে হবে। কখন তুমি বলবে তোমার একটা টপিক পড়া হয়েছে? সাপোজ তুমি হিস্ট্রি পড়ছো, হারাপ্পান সিভিলাইজেশন, তার টপিকস গুলো ধরে ধরে তুমি পড়ছো, কখন বলবে যে আমার একটা টপিক পড়া হয়েছে? যখন তুমি ওইটার যে প্রেসক্রাইব বইটা আছে সেইটা থেকে ওইটা পড়েছো, মানে জীবন মুখোপাধ্যায় থেকে পড়েছো, পুনম দালাল দাহিয়া থেকে পড়েছো, আমার যে নোটস গুলো দেব তার থেকে পড়েছো, যে রিসোর্সেস গুলো তুমি পাবে। অনলাইন যদি কোনো রিসোর্সেস থাকে, যে যে জায়গাগুলোতে ডাউট থাকবে সেগুলো অনলাইনে সার্চ করে তখন তুমি পড়েছো। ক্লাস যদি ওটার উপর হয়, আমি যদি নিয়ে থাকি, সেই ক্লাসটা অ্যাটেন্ড করেছো, তখন তুমি বলবে যে তোমার ওই টপিকটা কমপ্লিট হয়ে গেছে। তার আগে তুমি কমপ্লিট হয়েছে ভেবো না। একবার জাস্ট একটা বই থেকে পড়ে নিলে মানে কমপ্লিট হয়ে গেল এরকম নয়। তারপরে তোমাকে ওখান থেকে 1000টা প্রশ্ন জিজ্ঞাসা করবে যেগুলো তুমি একটাও উত্তর দিতে পারবে না। তা বেকার, তাহলে তখন তোমার কনফিডেন্স কমে যাবে বাড়ার বদলে। আর পড়তে পড়তে দেখবে ফ্যাটিগ আসবে। যখন এইটা সিরিয়াস পড়াশোনা শুরু করবে, যদি তোমরা করো সিরিয়াসলি পড়াশোনা, তখন দেখবে এইরকম কঠিন পরিশ্রম করে পড়া, 2 দিন পড়বে, তারপরে মনে হবে যে বাবা এত পড়ে ফেললাম, এত মাধ্যমিকেও পড়িনি, নিয়ে মনে হবে যে 2 দিন রেস্ট নি। এই ফ্যাটিগ আসবে। এই ফ্যাটিগ থেকেও কিন্তু নিজেকে কন্টিনিউয়াস মোটিভেট করে এটার থেকে বেরোতে হবে, কন্টিনিউয়াস পড়ে যেতে হবে। এটা 1-1.5 বছর কন্টিনিউ করতে হবে, তাহলে ইউ উইল সি দি রেজাল্ট। আর যখন পড়বে তখন এই টেকনিকটা ফলো করবে, যে পোমোডোরো টেকনিক। এই টেকনিকটা কি? এই টেকনিকটা হচ্ছে যে আমরা একটানা কনসেন্ট্রেট করতে পারি না। একটানা যদি আমি বলি যে আমি 6 ঘন্টা একটানা কনসেন্ট্রেট করব, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মোস্ট পিপল ক্যানট ডু দ্যাট। Exceptional people can, but we are not thinking about exceptions here. We are thinking in general. In general আমরা দেখেছি যে আমাদের একটানা কনসেন্ট্রেট করতে অসুবিধা হয়। সেই ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করলে সুবিধা পাবে। এই টেকনিকটা কি? তুমি আধ ঘন্টা স্লটে স্লটে ভাগ করবে টাইম, তার মধ্যে 25 মিনিট পড়বে, 5 মিনিট রেস্ট নেবে। 25 মিনিট পড়লে রিওয়ার্ড yourself for 5 মিনিটস। 1 কাপ চা খেলে,
একটু ফেসবুক দেখলে 5 মিনিট পরে, 5 মিনিটের জন্য আবার রেখে আবার গো ব্যাক টু ইয়োর স্টাডিজ। তাহলে কি হয় যে ডিস্ট্রাকশনটা কম হয়। এই টেকনিকটার সুবিধা কি? ইট ইজ আ ট্রাইড অ্যান্ড টেস্টেড টেকনিক। এটাতে সুবিধা হচ্ছে যে তুমি যদি কোনো টাইম লেজারের জন্য যদি কোনো টাইম না রাখো, তাহলে তোমার মাথা পড়ছো তুমি, কিন্তু তোমার মনটা অন্যদিকে চলে যাবে। আর তুমি যদি নিজেই অলরেডি আগে থেকেই যদি নিজের মনকে বলো যে না, এই 20 মিনিট পড়ার পর আমি 5 মিনিটের জন্য রেস্ট পাবো, তাহলে তখন তোমার মাইন্ড যেহেতু জানে যে আমি 5 মিনিট রেস্ট পাবো, তাহলে ইট উইল বি মোর ফোকাসড অন দ্য স্টাডি। প্রোডাক্টিভিটি অনেক বাড়ে এই টেকনিকটা ফলো করলে। এই টেকনিকটা তোমরা ফলো করতে পারো। ঠিক আছে? এত দূর অব্দি বুঝতে কারোর কোনো অসুবিধা, কোনো কোয়েশ্চেন্স থাকলে পরে এখানে জিজ্ঞাসা করতে পারো। রুটিন কিভাবে হ্যালো রুটিন কিভাবে বানাবে বুঝতে পেরেছো? যদি না পারো তো হ্যালো জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, বলো। ডিস্টার্ব করলাম একটু। বলছিলাম না, ওই যে disturb না, যেটা বলো। আপনি বললেন, ওই যে রুটিন বানানোর কেসটা যেটা বললেন, হুম। ওইটা আর ওই যেটা টেকনিক বললেন না, যেটা ওই পিও এমও ডিও আরও, হুম। ওইটা যদি আরেকবার একটু বলেন শর্টে ভালো হয়। মানে ঠিক রুটিনটা কিভাবে করবো? মানে ধরুন কেউ ধরুন কোনো কাজ করছে, কি ঠিক আছে? বুঝেছো আগে আমাকে বলো। আমি যে এতক্ষণ বললাম এটাতে কি বুঝেছো আগে বলো। রুটিন বানাবার ব্যাপারটা কি কি বুঝেছো? আচ্ছা, ওটা যেটা বুঝলাম যে আপনি তো মানে বলেছেন যে মিনিমাম 7 থেকে 10 ঘন্টা কন্টিনিউয়াস মানে একটা স্টাডি রুমে চলতে হবে। হ্যাঁ, আর সেটা কেননা এই টোটাল জিএস সিলেবাসটা যেটা তোমাদেরকে বললাম, এটা আমি বলছি যে 6 থেকে 8 মাসের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে হবে, হ্যাঁ। হুম। আর তারপরে বলেছেন যে আমাদের যা টাস্ক থাকবে সেটাকে চ্যাপ্টার ওয়াইজ, তারপর সাবজেক্ট ওয়াইজ ভাগ করে ডেলি একটা থাকবে। কি আমি আজকে না, হয়তো আমি সেটা পলিটি বলিনি। পড়বো। আমি বলিনি। এবার শোনো, এবার তাহলে বুঝতে পারবে। আমি হ্যাঁ আরেকবার বলছি, হ্যাঁ, মিউট করে দাও, এবার শোনো। আচ্ছা ঠিক আছে। আমি বলছি যে আমাদের টোটাল জেনারেল স্টাডি সাবজেক্টটা আমাদেরকে 6 থেকে 8 মাসের মধ্যে পড়তে হবে। সব থেকে ভালো হয় তুমি যদি 6 মাসেরই রুটিন করে নাও বা 8 মাসেরই রুটিন করে নাও, যে টোটাল জেনারেল স্টাডি সাবজেক্টটা আমি টোটালটা কভার করবো 8 মাসে। এবার মান্থলি তাহলে তোমার 8টা মাসের রুটিন তৈরি হল। 8টা মাসের মধ্যে এবার 8 ইন্টু 4 মানে 32 উইকস এর রুটিন তৈরি হলো। তুমি 8 মাসে মান্থলি রুটিন গুলোতে শুধুমাত্র সাবজেক্ট গুলো লিখবে যে এই সাবজেক্ট আমি পড়বো এই মাসে। উইকলি রুটিনে শুধু ওই সাবজেক্ট গুলোর কোন কোন চ্যাপ্টার গুলো পড়বে সেইটা লিখবে। বোঝা যাচ্ছে কুমারজি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মান্থলি রুটিনে শুধুমাত্র সাবজেক্ট গুলো লিখবে, উইকলি হুম। রুটিনে সাবজেক্ট গুলোর চ্যাপ্টার গুলো লিখবে শুধু। ও আর আচ্ছা আচ্ছা। ডেইলি রুটিনটাতে ওই চ্যাপ্টার গুলোকে ভেঙে ভেঙে যে চ্যাপ্টার গুলো তুমি ওই ওই উইকে পড়বে ঠিক করেছো, ওই উইকের যে দিনগুলোতে ওই চ্যাপ্টার গুলো ভেঙে ভেঙে টপিক ওয়াইজ লিখবে। ও আচ্ছা, টপিক ওয়াইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। নিয়ে তুমি ওই ডেইলি রুটিনটাকে ফলো করার চেষ্টা করবে, সো দ্যাট দের ইজ নো ব্যাকলগ অন আ ডেইলি ব্যাকলগ, বেসিস। হ্যাঁ। মানে 6 থেকে 8 মাসের মধ্যে ওটা মানে কভার করার জন্য। কভার করার জন্য যেটা দরকার হয়, তুমি হুম। গোটা সিলেবাসটা তুমি জানো। এবার হ্যাঁ তোমার হাতে ইউ হ্যাভ 8 মান্থস টাইম, ইউ হ্যাভ টু প্রিপেয়ার আ রুটিন সো দ্যাট দি এন্টায়ার সিলেবাস ক্যান বি কাভার্ড ইন 8 মান্থস। তুমি এইভাবে একটা রুটিন বানাও 8 মাসের, সেইটাকে ব্রেক ইট আপ ইনটু উইকলি রুটিনস অ্যান্ড ব্রেক দেম আপ ইনটু ডেইলি রুটিনস অ্যান্ড ফলো দোজ ডেইলি রুটিনস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। না ওটাই স্যার জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ মানে ধরুন কেউ কাজ করছে, তার পক্ষে কি মানে কি ধরনের মানে এটা অবলম্বন করতে হয়? মানে তার পক্ষে তো আমি তোমাকে মানে আমার একটা ধরুন। বন্ধুর গল্প বলি তাহলে। হ্যাঁ, আমি তোমাকে একটা আমার বন্ধুর গল্প বলি। সে কেন একটু আমাদের কাজ সাথে করি তো ওইটাই বলছি আর কি। হ্যাঁ, আমাদের সাথেই ইউনিভার্সিটি পাশ করে। হ্যাঁ, ইউনিভার্সিটি পাশ করে সে ওই কর্পোরেট সেক্টরে চাকরি পায়। কর্পোরেট সেক্টরে জব মানে তো জানোই, যে কোনো অন্য চাকরির থেকে বেশি পরিশ্রম করতে হয়, কম নয়। তাই তো নাকি? একদম একদম ঠিকই বলেছেন স্যার। হ্যাঁ, আমি অলরেডি যেমন ব্যাংকে আপনাকে বলেও ছিলাম, আগে এইচডিএফসি ব্যাংকে ছিলাম।
হ্যাঁ, তো সেখানে যা প্রেশার, সেলসের প্রেশার বা এমনি লগ ইনের প্রেশার তো অনেক আছেই। হুম। আর এমনি ব্যাংক ছাড়াও এমনি অন্য কর্পোরেট জায়গায় 10 ঘন্টা 11 ঘন্টার নিচে কোনো কোনো শিফটই নেই। আর হ্যাঁ, যাওয়া ও আসা ওই তো 2 ঘন্টা লেগেই যাবে। TCS এরা কগনিজেন্টে কাজ করতো, বুঝলে? ও আচ্ছা, আইটিতে, হ্যাঁ। হুম। ওখানেও তো তো তাই, IT আপনার 9 ঘন্টা 10 ওখানেও ঘন্টা তো তাই। লগ ইন হ্যাঁ, থাকতেই হবে, হ্যাঁ। হ্যাঁ, 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 মিনিমাম 10 11 ঘন্টা 12 ঘন্টাও থাকতে হ্যাঁ, হতো। হ্যাঁ, তারপর আবার যাওয়া ও আসা কি নিয়ে ধরুন করতো, 2 ঘন্টা। ওর হ্যাঁ, ওর ইচ্ছা ছিল যে ক্যাট দেবে, বুঝলে, ও MBA করবে। আচ্ছা, আচ্ছা, তো ক্যাটও কিন্তু এই WBCS এর থেকে হয়তো একটু কঠিনই হবে পরীক্ষাটা। হ্যাঁ, সহজ না কিন্তু, মানে যদি তোমাকে ক্যাটে ভালো পার্সেন্টাইল নিয়ে ভালো IIM থেকে করতে হয়। আচ্ছা, তো ও সকালবেলায় উঠতো, বুঝলে, ওর 9টায় যাওয়া ছিল, ও ভোর 4টেই উঠতো ঘুম থেকে। ওই সকাল ছাড়া ওর টাইম পেত না। এবার ও এরকম এই অ্যাসেসমেন্ট করে দেখেছিল যে আমাকে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পড়তে হবে ডেলি, বা 5 ঘন্টা 6 ঘন্টা পড়তে হবে ডেলি। ও সকালবেলায় ভোর 4টে উঠে 3:30তে উঠতো, 4টের মধ্যে পড়তে বসতো, 4টে থেকে 8টা অব্দি পড়তো সকালবেলা, একদম টানা 8টা 8:30 অব্দি 4 ঘন্টা পুরো পড়তো। পড়ে নিয়ে অফিস যেত, সকাল 10টায় অফিস যেত, রাত 10টায় বাড়িতে ঢুকতো। ঢুকে ফ্রেশ হয়ে খেয়ে দে আবার 11টা থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ পারতো ঘুম আসার আগে ততক্ষণ পড়তো, পড়ে ঘুমিয়ে যেত, তারপরের দিন আবার উঠে আবার সেম জিনিসটাই ফলো করতো। ফার্স্ট টাইম ক্র্যাক করে ক্যাট, এবং IIM থেকে MBA করে এখন অনেক ভালো জায়গায় আছে। তো কোনো কিছু করা যায় না এরকম নয়, হ্যাঁ, মানে ও কিন্তু চাকরিও ছাড়েনি, চাকরি একটা পাশাপাশি করেছে। হ্যাঁ, চাকরির মধ্যেও ও কিন্তু ওইখান থেকে আরো 1 ঘন্টা বার করে নিয়েছে, যে অনলাইন প্রিপারেশন যেগুলো হয় সেইগুলো ওই চাকরির মধ্যেই ও হয়তো কখনো কখনো, যে সময়টা আমরা ফেসবুক দেখে বা ইনস্টাগ্রাম দেখে নষ্ট করি, সেই সময়টাই ও পড়াশোনার জিনিস দেখে নিজের প্রিপারেশনটাকে আরো বেটার করেছে। তো কোনো কিছু চাকরি করলে যে সম্ভব নয় এরকম নয়। হ্যাঁ, চাকরি করে এটা করা একটু কঠিন, তেমনি সুবিধাও তো আছে। তুমি অলরেডি একটা চাকরি করছো মানে তুমি অলরেডি একটা স্টেবিলিটি রয়েছে, আর যে চাকরি করছে না সে তো অনিশ্চয়তার মধ্যে আছে, তাই না? একদম, একদম। তো সুবিধাও যেমনি আছে অসুবিধাও আছে। তো এটা তোমাদের ওপর, চাকরি করেও তুমি কি করে 6 থেকে 8 ঘন্টা বার করবে সেটা তোমাকে ডিসাইড করতে হবে। আমি এটা বলবো না যে এটা চাকরি করে করা যায় না, বহু লোক চাকরি করেই করে। আমি এইবারও যাদের ইন্টারভিউ নিচ্ছি তাদের মধ্যে বহু লোক অলরেডি চাকরি করছে, করতে করতেই করছে, এবং তারা দেখো ইন্টারভিউ অব্দি পৌঁছে গেছে। এই তো এই জানুয়ারির 12-13 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে, নাকি বোধহয় শুরু হয়ে গেছে PSCর ইন্টারভিউ। তো চাকরি করেও এটা করা সম্ভব, খালি ফাঁকিবাজি করা যাবে না, নিজেকে ফাঁকি দেওয়া যাবে না। তুমি যেটা বলছো করব কমপ্লিট, সেটা তোমাকে কমপ্লিট করতে হবে। এছাড়া আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। এটা আমরা লাস্টে আসবো মার্টিন, এবার আমরা ওই অপশনাল সিলেকশনটাতে যাও। অপশনাল সিলেকশন আগে পাবে, সিলেক্টিং অপশনাল আগের আগের স্লাইডটা। তাহলে এতদূর অব্দি মোটামুটি সকলের ক্লিয়ার হয়েছে। এইবার আমরা আরেকটা যে কোয়েশ্চেন, যেটা আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, সিলেক্টিং অপশনাল, হাউ টু সিলেক্ট ইয়োর অপশনাল পেপার। আমি এখানে একটাই অপশনাল পড়াতে পারবো, কারণ আমি একটাই অপশনাল পড়েছি। আমি সোশিওলজি অপশনালে তোমাদেরকে গাইড করতে পারবো, সেটা পরে, আগে জেনারেল স্টাডিজ এর সাবজেক্ট আমরা শেষ করব। তারপর যদি কেউ সোশিওলজি পড়তে চায়, দ্যাট উইল নট বি আ পার্ট অফ দিস কোর্স, দ্যাট উইল অলসো হ্যাভ টু বি পেড সেপারেটলি ফর, হ্যাঁ, সেটা আমরা আলাদা। সকলকে যে আমি অপশনালের তোমাদের যে কোচিং দরকার এরকমও আমি বলছি না, নিজের ওপর সেটা, কে কি অপশনাল পড়বে সেটাও তোমাকেই ডিসাইড করতে হবে। আমি শুধু তোমাকে গাইডিং প্রিন্সিপালস গুলো বলে দিতে পারি,
অপশনাল যখন নেবে, অপশনাল জিনিসটা কি, সিভিল সার্ভিসেসে অপশনাল বলে একটা পেপার থাকে, তাতে গ্র্যাজুয়েট লেভেলের থেকে, পাস গ্র্যাজুয়েশনের থেকে হায়ার লেভেলের কোয়েশ্চেন হয়, আর মাস্টার্স ডিগ্রির থেকে লোয়ার লেভেলের কোয়েশ্চেন হয়। মানে ধরে নিতে পারো অনার্স গ্র্যাজুয়েটরা যেরকম পেপার ফেস করে সেরকম পেপারের পরীক্ষা দিতে হয় যে কোনো একটা সাবজেক্টের উপর। What are the more popular optionals among students? সব থেকে পপুলার হচ্ছে হিস্ট্রি, বহু ছেলে মেয়ে নেয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তারা ভাবে যে ইতিহাস তো আমাকে এমনিতেই এত পড়তে হচ্ছে, এতগুলো বই বললাম, সব থেকে বই দেখো বেশি বলেছি ইতিহাসেরই, যে এত তো এমনিই পড়তে হচ্ছে, তাই আমি অপশনালের জন্য তাহলে আমার প্রিপারেশনটা ওইটার মধ্যে থেকেই হয়ে যাবে। এটা সর্বৈবভাবে সত্যি নয়, কিন্তু তাও অনেকটাই সত্যি। অনেকে ইতিহাস অপশনাল নেয়, কেননা ইতিহাস বানিয়ে বানিয়েও লেখা যায় খানিকটা, লিখে যে খুব একটা লাভ হয় বানিয়ে বানিয়ে আমি তা বলছি না। এরকমও আমার সাথে ARCS পেয়েছিল আমাদেরই ব্যাচে ইতিহাস অপশনাল নিয়ে, বেচারা ওর ইতিহাস অপশনাল নিয়েছিল বলেই ওর এক্সিকিউটিভ হয়নি। ওকে একটা পেপারে দিয়ে দিয়েছিল 29, 200-র মধ্যে 29 সব প্রশ্নের উত্তর লিখে এসে। মানে এখানে যদি তুমি বানিয়ে বানিয়ে ভাবো যে লিখবো আমি, মাধ্যমিকে যেটা হতো তাতেও লেটার মার্কস পেয়ে যেতে বানিয়ে বানিয়ে লিখে, সেটা এখানে হবে না। বা লেটার মার্কস না পাও, অ্যাটলিস্ট 60% নম্বর পেয়ে যেতে মাধ্যমিকে, সেটা এখানে হবে না। এখানে বানিয়ে বানিয়ে লিখলে পরে কিছুই নম্বর পাবে না। তাই যখন অপশনাল পেপার চুজ করবে, আগে ভালো করে তার সিলেবাসটা দেখবে। সিলেবাস আমাদের BCS একাডেমির ওয়েবসাইটে পেয়ে যাবে, মার্টিনকেও বলে দেবো, মার্টিন আরেকবার ওই সিলেবাসের লিঙ্কটাও পোস্ট করে দেবে। সব সিলেবাস ওখানে পেয়ে যাবে অপশনাল সাবজেক্ট গুলো। দেখো আগে কোন অপশনাল সাবজেক্টের সিলেবাসটা ছোট, যেটাকে কোনটাকে তাড়াতাড়ি আমি পড়তে পারবো। টাইমের সাথে লড়াই WBCS এর প্রিপারেশন, 1 থেকে 1.5 বছর টাইম পাবে ম্যাক্সিমাম, তার মধ্যে এটা শেষ করতে হবে। আর এই সাবজেক্টে তোমাকে অনার্স লেভেলের প্রশ্ন করা হবে, এবং শুধু ওই সিলেবাসটাই দেখো না, তার কোয়েশ্চেন্স গুলো দেখো, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। কিছু বেসিক বই পড়ে দেখো সেই সাবজেক্টটা ভালো লাগছে কিনা। কেননা এমন অনেক সাবজেক্ট নিয়ে অনেকে আছে, মনে করো এডুকেশন, কেউ একজন বললো আমি এডুকেশন, কে যেন বললো এডুকেশন নিয়ে পড়ছে, আমার খেয়াল নেই, কিন্তু এডুকেশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এর অপশনাল লিস্টে নেই। এরকম অনেক সাবজেক্ট আছে যেটা অপশনাল লিস্টেই নেই। কি অপশনাল নেবে? যেটাতে তুমি লিখতে স্বচ্ছন্দ, যেটা পড়তে ভালো লাগছে, যেটা যথেষ্ট মেটেরিয়ালস অ্যাভেলেবল, আর যেটা সিলেবাসটা ছোট, তাড়াতাড়ি কমপ্লিট করা যাবে। এই 4টে ফ্যাক্টরস এর উপর দাঁড়িয়ে অপশনাল সিলেক্ট করো। এটাতে এটা এটা আরো বেটার হবে আমি যখন আরো পড়াতে শুরু করব, এবং তোমাদের সাথে আলোচনার মাধ্যমে যখন তোমরাও আর একটু কনফিডেন্ট ফিল করবে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে কোন অপশনাল উইল বি বেটার ফর ইউ, তখন সিলেক্ট করবে। এখনই ভাবার দরকার নেই আমি বলবো অপশনাল সিলেকশনটা নিয়ে। তবে দিজ আর দ্য প্রিন্সিপালস বেসড অন উইচ ইউ শুড গো অ্যাবাউট সিলেক্টিং ইউর অপশনাল পেপার। নাম্বার 1, দ্যাট ইট শুড হ্যাভ আ মডেস্ট সিলেবাস, যেটা টাইমলি শেষ করা যাবে। নাম্বার 2, যেটা পড়তে তোমার ভালো লাগছে এবং 1 বছর পড়তে পারবে। নাম্বার 3, সেটার যেন অ্যাপ্রোচেবল হয়, যেটা তোমার রিসোর্সেস অ্যাভেলেবল থাকে, যেটা কিছু চাইলে পরে তুমি কিছু মেটেরিয়ালস পাবে, বাজারে বই পাবে। আর 4 নম্বর, যেটা ভালো নম্বর ক্যারি করে। কিছু কিছু অপশনাল আছে যেগুলো ভালো নম্বর ক্যারি করে না। অনেকে ফিজিক্স নিয়ে পাস করেছে হয়তো গ্রাজুয়েশন পড়ে, ফিজিক্সের পেপার গুলো দেখো, যদি উত্তর করতে পারো। তাই অনেক দেখবে যে ফিজিক্সের বা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা আর্টস অপশনাল নেয়, আর্টস সাবজেক্টে, হিউম্যানিটিজ সাবজেক্টের অপশনাল সিলেক্ট করে, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি ইজ আ ভেরি পপুলার অপশনাল, কেন নম্বর খুব ভালো ক্যারি করে, ম্যাপ দিয়ে আঁকা যায়, লেখা যায়।
বোঝা গেল? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। Yes, sir. আর ফাইনালি আনসার রাইটিং প্র্যাকটিস করো। মার্টিন, ওই স্লাইডটাতে এসো আনসার রাইটিং এর। মক টেস্ট দিতে হবে এবং আনসার লিখতে হবে। আনসার রাইটিং প্র্যাকটিস তো এখন আর না করলেই নয়, কিন্তু বুঝতেই পারছো, কেননা এবার থেকে সাবজেক্টিভ টাইপের হবে। এবং ভাষাটা কি হবে, কখনো মনে করো তোমার যদি বাংলায় স্বচ্ছন্দ তো বাংলায় সবকিছুর উত্তর লিখবে, ইংরেজিতে স্বচ্ছন্দ ইংরেজিতে লিখবে, ইট ডাজন্ট ম্যাটার। তুমি বাংলায় লিখলে যে কম নম্বর পাবে WBCS এরকম নয়, কিন্তু যে ভাষাটায় তুমি স্বচ্ছন্দ সেই ভাষাটাতেই লিখবে, কেননা লেখার মানটা ভালো হতে হবে, ভাষাটা ইম্পর্টেন্ট নয়। আনসারটার কোয়ালিটিটা ভালো হতে হবে, তথ্য সমৃদ্ধ হতে হবে, সমস্ত পয়েন্ট কভার করতে হবে, তবে তুমি এখানে সিভিল সার্ভিসেসের নম্বর পাবে। আর মক টেস্টের ব্যাপারে বলি, আমরা এখান থেকে তোমাদেরকে 20টা মক টেস্ট দেব, 15টা সেকশনাল টেস্ট থাকবে, আর 5টা ফুল লেন্থ মক টেস্ট থাকবে। এটা শুরু হবে মক টেস্ট গুলো আমাদের আফটার 6 মান্থস। খানিক দূর আমরা পড়িয়ে নেব, কেননা কিছু না পড়িয়ে আর আমি তোমার টেস্ট কি নেব। আমরা টোটাল 20টা টেস্ট দেব, 15টা সেকশনাল টেস্ট হবে, আর 5টা ফুল লেন্থ টেস্ট হবে। সব সাবজেক্ট আমরা কিছুটা কিছুটা কভার করে তারপর আমরা টেস্ট নেওয়া শুরু করব। ফাইনাল স্লাইডে এসো মাটি। এরপরে হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ক্লাস শুরু হচ্ছে 25শে জানুয়ারি থেকে। আমি তোমাদেরকে প্রত্যেকেই বলেছি, ওই গ্রুপে ওই ইয়েটা ওই পোলটা আর একবার পোস্ট করে দিও মাটি। তোমরা প্রত্যেকেই ইয়ে করে নাও, ভোট করো যে কোন সাবজেক্টটা দিয়ে চাও আমি শুরু করি। 4টে অপশন দিয়েছি আমি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি। এখনো অবধি যা দেখা যাচ্ছে পলিটির দিকেই ঝোঁক বেশি। যেটা যেটা বেশি ভোট পাবে আমরা সেই সাবজেক্টটা দিয়েই শুরু করব। প্রত্যেকে একটাই করে ভোট দেবে। 25 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি। এবং আমি আবার বলে দিচ্ছি, 10 তারিখের পর থেকে তোমাদেরকে কল যাবে তোমাদের কাছে, আমাদের অনুলেখা কল করবে, অনুলেখা ম্যাডাম কল করবেন, এবং উনি তোমাদেরকে ভর্তি হওয়ার কথা বলবেন। ভর্তি তখনই হয়েও, আমি চাই না যে কোনো আনসিরিয়াস কেউ ভর্তি হোক। তার কারণ আমি বলছি যে আনসিরিয়াস কেউ ভর্তি হলে পরে তাদেরও ক্ষতি, আমারও ভালো লাগবে না। আমার আলটিমেটলি এটা পয়সা রোজগার, আমি অলরেডি চাকরি করি, আমার তো টাকা পয়সাটা ইজ নট দ্য প্রাইম ফ্যাক্টর। টাকা পয়সা ফ্যাক্টর হলে অন্যান্য জায়গাতেও অনলাইন কোর্সের জন্য 1 লাখ টাকা ফিজ নেয়, আমি 20,000 টাকা ফিজ রেখেছি, হ্যাঁ, মাসে 2,000 টাকারও কম। তো দ্যাট ইজ নট মাই প্রাইমারি ফোকাস। My primary focus is to create a batch and environment where everyone in the group cracks this exam in the first attempt. এবার সেটা তোমাদের সহযোগিতা ছাড়া, তোমাদের পরিশ্রম ছাড়া সেটা সম্ভব নয়, এবং এই পরিশ্রমটা কেন মামুলি পরিশ্রম নয়। ফলে এটা যদি কেউ মাঝপথে কেউ না পারে তখন তাকে দোষও দেওয়া যাবে না, কিন্তু দুঃখ হবে। সেই জন্যই আমি বলছি যে তোমরা অনেক ভাবনা চিন্তা করে তারপরেই ডিসাইড করো যে তোমরা এটা পারসিউ করতে চাও কিনা, এবং পারসিউ করলে পরে পুরো 1 বছর পারসিউ করতে হবে এটা। ঠিক আছে? কি কি পাবে সেটা আমাদের এখানেই লেখা আছে। উইকেন্ড ক্লাসেস হবে আমাদের সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। মাঝখানে গ্যাপ থাকবে অবশ্যই, লাঞ্চ ব্রেক থাকবে 1 ঘন্টার, আধ ঘন্টার লাঞ্চ ব্রেক থাকবে, আধ ঘন্টা 45 মিনিটের, আর টি ব্রেক থাকবে দুটো 15 মিনিটের। গোটা জিএসটা আমরা কভার করব। এখানে এক্সক্লুডিং ম্যাথস এন্ড রিজনিং দেওয়া আছে, কিন্তু ওটা আমরা শুরুতে ভেবেছিলাম ওটা ইনক্লুডিং ম্যাথস এন্ড রিজনিং হবে। ম্যাথস এন্ড রিজনিং এরও ক্লাস দেওয়া হবে, তবে ইট উইল বি মানে ক্র্যাশ কোর্স। যত যত ফর্মুলা, ইম্পর্টেন্ট টাইপস, রিজনিং এর টাইপস, সেগুলো সব শিখিয়ে দেওয়া হবে। প্র্যাকটিসটা তোমাদেরকে করতে হবে, রেগুলার প্র্যাকটিস করানো কোচিং ক্লাসেসে সম্ভব নয়। ডাউট ক্লিয়ারেন্স হবে ম্যাথমেটিক্স এন্ড রিজনিং এর, যদি কোথাও ডাউট থাকে দেবে, ওটা ক্লিয়ার করে দেওয়া হবে। একদম 1-to-1 বেসিসে ডাউট ক্লিয়ারিং হবে। 20+ full length and sectional tests for prelims and mains.
পার্সোনালাইজ সাপোর্ট তো তোমরা পাবেই হোয়াটসঅ্যাপে, ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গাইডেন্স, এবং যদি কোনো 1-to-1 সেশন দরকার হয় সেটাও পাবে। যদি কারোর ব্যক্তিগতভাবে কোনো সেশন দরকার হয়, কোনো কিছু বুঝতে পারছো না, কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, সেটাও অ্যারেঞ্জ করা হবে। আর প্রতি মাসে স্পেশাল একটা ডাউট ক্লিয়ারিং সেশন হবে, যেটা এই ক্লাস উইকেন্ডে ক্লাস ছাড়া একটা 1 আওয়ার কি 2 আওয়ারের একটা স্পেশাল একটা গোটা মান্থ এন্ডে একটা জাস্ট 1 আওয়ার কি 2 আওয়ারের একটা ডাউট ক্লিয়ারিং সেশন অর্গানাইজ করা হবে। এই জিনিসগুলো আমরা উই আর কমিটেড টু প্রোভাইডিং, and we hope that you will make the best use of these resources. আমাদের ওয়েবসাইটটা ঘুরে দেখতে পারো, সেখানে তুমি WBC এর সম্বন্ধেও যেমনি সমস্ত তথ্য পাবে, পাশাপাশি আমাদের যে নোটস গুলো সেগুলো দেখতে পারো। সেগুলো এখন কেনার দরকার নেই, যারা এই গ্রুপে থাকবে আগামী দিনে এবং যারা এই কোর্সটাতে সাবস্ক্রাইব করবে, তারা প্রত্যেকে এই নোটস গুলো যেমনি আমি তোমাদেরকে গ্রুপে দিচ্ছি সেমনি তোমাদেরকে এই নোটস গুলো সমস্তই দিয়ে দেওয়া হবে ফ্রি অফ কস্ট। তোমাদের এটার জন্য এই নোটস গুলো আলাদা করে কেনার দরকার নেই। এই নোটস গুলো কেনার অপশন শুধু এই কারণে দেয়া আছে যে যদি কেউ অন্য আমাদের সাথে পড়তে চায় না অথচ সে নোটস গুলো কিনতে চায়, তো তাদের জন্য। যারা আমাদের সাথে পড়বে তাদের এই নোটস গুলো আলাদা করে কেনার দরকার নেই। বোঝা গেল? Yes, sir. আর কারো কোনো ডাউটস আছে? এই নোটস গুলো স্ক্যান করতে গিয়ে একটু পেছনের পাতাগুলো চলে এসছে। দিস ইজ দ্য বেস্ট দ্যাট উই কুড ডু। পড়া যাচ্ছে, আমি এইটুকুনি বলতে পারি। এবার যদি কারো কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। উই আর অলমোস্ট অ্যাট দি এন্ড। কার কার আগে এটা আজকের সেমিনারটা করে কার কার মনে হচ্ছে যে আমার পক্ষে এটা সম্ভব হবে না, যে কোনো কারণেই হোক, তোমাকে আমি কারণ জিজ্ঞাসা করব না, কিন্তু কার কার মনে হচ্ছে যে এটা আমার পক্ষে কঠিন হয়ে যাবে? কার কার মনে হচ্ছে যে না পারবো, স্যার গাইড করলে পারবো নিশ্চয়ই? স্যার পারবো স্যার। সুচিতা কিছু বলবে মনে হচ্ছে? হ্যাঁ স্যার, বললাম গাইড করলে নিশ্চয়ই পারবো, চেষ্টা করব। চেষ্টা করবো মানে কি, ব্যাপারটা কি বলতো, আমি এটা একবারই পেরেছিলাম এবং আরো অনেকেই একবারই পারে, তবে খালি এটাতে আদা জল খেয়ে লাগতে হবে। হ্যাঁ স্যার। ওই যেটা বললাম, যেভাবে বললাম রুটিনটা বানিয়ে ফেলতে হবে এবং ওই রুটিনটাকে ডেইলি বেসিসে ওটাকে ব্যাকলগ না রেখে শেষ করতে হবে। যদি তুমি বলো যে আমি আজকে এই 4টে চ্যাপ্টার পড়বো, 3টে চ্যাপ্টার পড়ে ফেলেছি, 6 ঘন্টা পড়া হয়ে গেছে, আর পারছি না, এটা থাক কালকে করব, তাহলে হবে না। 4টে চ্যাপ্টারই শেষ করে তারপর ঘুমাবে যাবে। ছোট্ট একটা মজার গল্প বলে শেষ করছি। মানে আমার কি হয়েছিল অবস্থা তুমি ভাবো পড়তে পড়তে। আমি এই বিসিএস এর জন্য যখন পড়েছিলাম, ওটাই আমার জীবনে সব থেকে বেশি পরিশ্রম করেছিলাম পড়াশোনার পেছনে, ওই প্রিপারেশনের 1 বছর। তো পরীক্ষার আগে আমি ঘুমাচ্ছি, মা আমাকে ভোরবেলায় ডাকছে একদিন, তা আমার ঘুমের ঘোরেই নাকি আমি বলছি যে সব ম্যাপ রেডি আছে, সব ম্যাপ রেডি আছে। মানে পড়তে পড়তে তোমার মাথাতেই ওইটাই ঘুরবে খালি। এইরকম করে পড়লে পরে তাহলে প্রথমবারেই ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আই উইশ ইউ অল দ্য বেস্ট। এবং আমি বলছি তোমার এই স্থিরভাবে চিন্তা ভাবনা করে নিজেরকে একদম ভালোভাবে প্রিপেয়ার করা। আমি কাউকে ডিমোটিভেট করছি না, আবার কাউকে আমি মিথ্যে আশাও দিতে চাই না, দুটোই করতে চাই না। কাউকে ডিমোটিভেট করতে চাই না, আবার কাউকে মিথ্যে আশাও দিতে চাই না। প্রচন্ড পরিশ্রম করতে হয়, মেধা লাগে না এই পরীক্ষা ক্লিয়ার করতে, পরিশ্রম লাগে। আমি এইটা বলছি, বারবার বলছি, মেধা লাগে না, পরিশ্রম লাগে। যারা পরিশ্রম করতে ইচ্ছুক তারা 10 তারিখের পর কল যাবে, তারা জয়েন করো। বাকি যদি কোনো রকম অসুবিধা থাকে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারো,
আমার ফোন নাম্বারও আছে গ্রুপে, আমার সাথে ব্যক্তিগত আগে একটু জানিয়ে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে কথা বললে পরে ভালো হয়, যে একটা টাইম ফিক্স করে আমি তোমাদের ব্যক্তিগতভাবে বলবো। এবং এটা খারাপ কিছু ভাবার কোনো কারণ নেই, যে আমি আমার যদি মনে হয় যে না স্যার আমার পক্ষে এটা হচ্ছে না, পারবো না, এটা কঠিন হয়ে যাবে আমার পক্ষে, তাহলেও কোনো কিছু খারাপ ভাবার কিছু নেই। সেটা হয়তো আজকে মনে হচ্ছে পারবো না, ভবিষ্যতে মনে হবে পারবো, তখনও আমরা আছি। ঠিক আছে, অল দ্য বেস্ট। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে পরে জিজ্ঞাসা করতে পারো। আর কারো কোনো কোয়েশ্চেন নেই? আমরা সময় মোটামুটি আছি, আমার মনে হয় এখান থেকে কনক্লুড করে দেওয়া বেটার। হ্যাঁ, তাহলে এখান থেকে সামারি দাঁড়ালো যে যতক্ষণ না ঘুমের ঘরে কেউ এটা বলে যে ম্যাপ রেডি আছে, ততক্ষণ হ্যাঁ। পর্যন্ত প্রিপারেশন হয় আর না। ওটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, ঘুমের ঘরেই তখন দেখবে তুমি পড়লে পরে 1 বছর, তাহলে তুমি এমনি ঘুমের ঘরে তখন ওগুলোই বকতে শুরু করবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কনক্লুড করি। হ্যাঁ, এখান থেকে আর আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকে ওই গ্রুপে ওই ভোটটা দিয়ে দিও যে কোন সাবজেক্ট দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, ওকে, Okay, sir. থ্যাংক ইউ অল, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। Thank you, sir. Thank you, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমি লিভ করে যাচ্ছি মার্টিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।